অ্যাডভোকেট আবু হেনা রাজাকি, শেখ হাসিনা প্রশ্নে ভারতের অবস্থান কি দ্বৈত অবস্থান? এবার মোদী সরকারের স্পষ্ট বার্তা, ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা। বোধের উদয় হলো নাকি এই বার্তার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? কিভাবে মূল্যায়ন করবেন? আসলে দ্বৈত অবস্থান বলবে, শোনেন, পলিটিক্যাল ডেভেলপমেন্ট টাইম টু টাইম হইতে থাকে। আপনি পলিটিক্সে তো স্থির কোনো জায়গা নাই যেটা ফিক্সড, রিজিড। আমরা রিজিড ছিলাম। আমরা মুক্তিযুদ্ধের চেতনার নামে রিজিড ছিলাম। ওই যে বৈষম্য টৈষম্য যা কিছু করা সবই চলমান ছিল, লোকজন হত্যা করা ছিল, আয়নাগর ছিল, সবই এগুলো হলো রিজিড থাকা। এখন প্রশ্ন হচ্ছে যে, যেমন ধরেন আজকে তারেক রহমান সাহেবকে, আমাদের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। মানে ভারতে যাওয়াটা এখন সিম্বলিকও যদি হয় তাও জরুরি হয়ে পড়ছে ভারতের জন্য। এখন আসেন, নির্বাচনের আগের তারেক রহমান সাহেব আর নির্বাচনের পরের তারেক রহমান সাহেব আমার কাছে মনে হয় না একটু পার্থক্য হয়েছে। অর্থাৎ নির্বাচনের আগে উনি যখন এখানে আসছেন, আসার পর আমরা যে বিষয়টা দেখছি, দেখার পর যেটা অনুমান করছি, নির্বাচনের পর আমরা অনুমানটা বোধহয় মেলে নাই অনেক জায়গায়। যেমন ধরেন 16 বছরের যে স্তূপ, 16 বছরের প্রশাসন, 16 বছরের মিডিয়া, 16 বছরের বিজনেস অলিগার্ক, যারা এমনও বলছে দরকার হলে 3 মাস ব্যবসা করব না, জাদ্রেল গ্রুপের এমডিরা বলেছে, সেই এমডি ইউনুসের কাছ থেকে ধর্ণা দিছে, সেই এমডিরা জামাতার আমির কাছে ধর্ণা দেয়, সেই এই কর্পোরেটের লোকেরা আজকে তারেক রহমান সাহেবের কাছে যায়। কোনো ক্যারেক্টার নাই। ক্যারেক্টারটা হইলো যে আমি কিভাবে সার্ভাইভ করব, আমি কত আর্ন করব। এটা কেন বললাম যে, যেহেতু রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এই 16 বছরের স্তূপের ভিতরে আসার পর তারেক সাহেব আমার কাছে মনে হয়, আমি তার বুদ্ধিমত্তার পরিচয় দিই এখানে, সে হয়তো ভাবছে যে আমি চট করে কিছু করতে পারবো না, কারণ সবকিছু আমি তো আওয়ামী লীগের দুর্গর মধ্যে এসে ঢুকছি। তা আওয়ামী লীগের দুর্গের মধ্যে এসে ঢুকছে বইলে আপনি মনে করেন নির্বাচনের পরেও শাহাবুদ্দিন সাহেবকে সরায় নাই। কিন্তু যখন উনি স্থির সিদ্ধান্ত নিছেন যে না, আমি এই বলয়ের মধ্যে থাকবো না, আমি এই বলয়ের মধ্যে থাকবো না, তো এই এই চিন্তা তার মাথায় রেখে তার পায়ের তলার মাটি একটু শক্ত কইরে তারপরে সে একটা পর্যায়ে বসলো যে শাহাবুদ্দিন সাহেবকে পদত্যাগ করতে হবে। যদি উনি ওই বলয়ের মধ্যে থাকতো তাহলে তো শাহাবুদ্দিন সাহেব পদত্যাগ না করলেও চলতো। এই যে পদত্যাগ করাইছেন, এখন আমার কাছে মনে হয় সেই বলয় থেকে উনি বের হয়ে আসছে। আরো কতগুলা কথা বলি। এই যে ইন্ডিয়ার যেটা শিফট হইলো, কেন শিফট হইলো? ইউনূস সাহেব আসার পর ধারণা করা হয়েছিল ওই যেহেতু আওয়ামী লীগের দুর্গের মধ্যে ঢুকছে, যে উনি 3-4 মাসের বেশি থাকতে পারবেন না, এবং 3-4 মাসের মধ্যে নির্বাচন দিয়ে যেতে হবে, এবং নির্বাচন দিলেই ক্ষমতায় আসবে বিএনপি, এটাও জানা। সুতরাং ইউনূস সাহেবকে আমরা সহ্য করতে পারতেছিলাম না, ওনার চলে যাওয়াটাই জরুরি। উনি চলে যাওয়ার পর যে নির্বাচনী ফলাফলে যারা ক্ষমতা আসছে ধৈর্য নিছিল আওয়ামী বলাইতে ঢুকবে, কিন্তু সময়ের ব্যবধানে দেখা গেল যে এরাও এখন স্লিপ করতেছে। এই ইউনূস সাহেব কাটাইলো 18 মাস, তারেক সাহেব কাটাইতেছে অলরেডি 5 মাস, সামনে আরো 4.5 বছর থাকবেন। সুতরাং হিসাব করছে যে যদি এই বলয় থেকে তিনি সরে যেতে চান, তাহলে আমার কাছে মনে হয় আমাদের একটু কিছু করা দরকার, যেখান থেকে আমরা আমরা ক্লোজিং টাচ হতে পারি। তার একটা মাধ্যম হিসাবে এই মুহূর্তে হয়তো এই সিদ্ধান্তটা আসছে যে শেখ হাসিনা ওখানে বসে রাজনীতি করতে পারবে না, কোনো বক্তব্য দিতে পারবে না। ফ্রম ইন্ডিয়ান সাইড দিস ইজ দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান পলিটিক্স, আমি মনে করি। বর্তমান বাস্তবতা আমরা দেখছি যে মাঠের রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে, এবং এনসিপির কর্মসূচিতে হামলাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে অভিযোগ পাল্টা অভিযোগের এক ধরনের রাজনীতি চলছে। এর পেছনে কোনো রাজনৈতিক বার্তা দেখেন কিনা আমি প্রশ্নটি রাখছি। আবারও বিরতির সময় হয়েছে। জনতন্ত্র গণতন্ত্রের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL টিম। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট আবু হেনা রাজাকি, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আমরা দেখলাম এনসিপি কর্মসূচিতে হামলা এবং বাধার অভিযোগ উঠেছে। একটু জানতে চাই যে এর মধ্য দিয়ে আসলে কোনো রাজনৈতিক বার্তা দেখেন কিনা? আমি এর ভিতরে রাজনৈতিক বার্তা দেখি। সিম্পল আমি বলি আপনাকে, জুলাইয়ের কৃতিত্ব আজকে অনেকেই নিতে চাচ্ছেন, গল্প করে লাভ নেই, আমরা দেখতেছি। এবার আসেন, জুলাইয়ের কৃতিত্ব যদি আমরা সবাই মিলে এনসিপি কে দেই, এনসিপি মানে আমি তখন তারা ছাত্র ছিল, আজকে তাদের দল আছে বলে বললাম, ধরেন ক্ষমতাসীন দল যে বিএনপি, সে যদি এখন জুলাইয়ের কৃতিত্ব এনসিপি কে দেয়, তাহলে কিন্তু বিএনপির লোকসান হয়। কি লোকসান হয়? আমি কৃতিত্ব দিলে। কিন্তু আপনি যদি জুলাইয়ের কৃতিত্ব তাদেরকে না দেন, তাহলে আপনার লোকসান কিন্তু ডাবল। বিকজ আমরা তো টোটাল অ্যাক্টিভিটিসটা জানি, আপনাদের বার্তাগুলো জানি, নিউজগুলো জানি, আপনার দায়িত্বশীল নেতারা কি বলছিলেন তখন আমরা জানি, পত্রিকায় আসছে। সুতরাং কৃতিত্ব যদি এনসিপি রে দেয় তাহলে তাদের লোকসান হয়, আর যদি না দিয়ে নিজেরা নিতে চায় তাহলে তাদের ডাবল লোকসান হয়। বিকজ দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওপেন।
আজকে সবকিছু ওপেন। আপনি পত্রিকায় কি লিখবেন না লিখবেন ইমম্যাটেরিয়াল, চারিদিকে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল যুগ। এইবার আসেন পিটাইলে কি হয়, পিটাইলে কি হয় সেটাই আসেন। পিটাইলেও কিন্তু এনসিপির লাভ হয়। কেন জানেন? এনসিপি আলোচনায় থাকে, এনসিপি পিটাচ্ছে, কেউ বলতেছে বেয়াদব, কেউ বলতেছে ভাষা ঠিক নাই, ইত্যাদি ইত্যাদি। বিগত 16 বছর আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে টর্চার করেই মাঠে জিয়াইয়া রাখছে। যদি কোনো শব্দ ব্যয় না করতো বিএনপিকে জিয়াইয়া রাখতে পারতো না। তাহলে এনসিপি নেতা কর্মীরা কেউ কেউ কি আসলে আলোচনায় থাকতেই উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে? উস্কানিমূলক বক্তব্যের বিষয়, সে তো রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। যদি এটা আপনার কাছে উস্কানিমূলক হয়, এটা যদি কোনো আইনের ব্যত্যয় ঘটায়, কোনো আইন বিরোধী বইলে থাকে, গো ফর অ্যাকশন ইন অ্যাকর্ডেন্স উইথ ল, দেয়ার ইজ ল। আপনার আমি গালি দিব, এতে যদি আপনার মানানি হয়, কিংবা আপনার সাথে সম্পর্কে বাজে কথা বলবো, এটা যে আইনের ব্যত্যয় ঘটে, আইন আছে না? অফকোর্স আইন আছে। আপনি আইনের আওতা আনতে পারেন কিনা সেটা দেখেন। এখন আসেন, যদি তাদের বক্তব্য, নাসিরুদ্দিনের বক্তব্য, নাসিরুদ্দিন বেয়াদব, বাজে কথা বলে, এটাকে যদি আপনি আইনের আওতায় আনতে পারেন, বাধাটা কোথায় আপনার? যদি আপনি তা না আনতে পারেন, তাহলে তৃতীয় ব্যক্তি। ব্যক্তিগত আক্রমণ কিংবা চরিত্র হরণ কি রাজনৈতিক বক্তব্যের অংশ হতে পারে? আমি তো সেটাই বলুন, যদি না হয় আপনি অ্যাকশনে যান না কেন? আপনি আইন দিয়ে যাবেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। আমি তার সাফাই গাচ্ছি না। এটা যদি সে না দিতে পারে, আইনে যদি বার থাকে, তাহলে আপনি তাহলে আইনে অ্যাকশন নেন। এক। দুই, তারপরে যখন তার উপরে হামলা হয়, তখন আপনি দায়িত্বশীল দলের লোকেরা যদি বলে এই হামলা আমরা করি নাই, সাধারণ লোকে করছে, তো সাধারণ লোকে যদি করে এটা বেআইনি কিনা? আর সাধারণ লোকে যদি করে আপনারা বক্তব্য দেন না কেন, এটা নিন্দা করেন না কেন? সে কারণে বললাম, আপনি যদি তাদেরকে পিটান মাঠে, তাতেও কিন্তু দেশ জাতির কাছে তারা পরিচিত হচ্ছে, আছে মাঠে। এক। দুই, যদি না পিটান, কাজে ওই যে পিটান যে, তাতেও তাদের লাভ হচ্ছে। আর যদি না পিটান, তাহলে কমফোর্টেবলি তারা সারা দেশে ঘুরবে আর জনমত তৈরি করবে। কেন জনমত তাদের পক্ষে কেন থাকবে সেটাও বলি। আপনারা প্রতিশ্রুতি দিছিলেন গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কিন্তু আপনারা করছেন না। এই যে 15 বছরের যে প্রজন্মের যে 4 কোটি ভোটার, তাদের কিন্তু মাথায় আছে, তাদের মনে আছে। সুতরাং আপনি যদি মাঠে তারা যায়, সমাবেশ করে, রাজনৈতিক স্রোত তাদের পক্ষে আসবে। আর যদি টর্চার করেন, সেটা দিয়েও টিকে রাখবেন বোতই। অর্থাৎ আমি সিম্পল শেষ করে দিচ্ছি, আপনি যদি দেখেন একটা হাড়ির থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরে, রাত শেষে কিন্তু হাড়িটা খালি হয়ে যায়। আপনি এই এনসিপির জন্য মাঠে যেটা করা হচ্ছে, তাতে যদি ক্ষমতাসীন দল বা XYZ তাদের ফোঁটা ফোঁটা পানি ঝরে যায়, হাড়ি খালি হয়ে যেতে পারে। আবার এতে যদি ফোঁটা ফোঁটা করে এনসিপি গেইন করে, হাড়ি ভরে যেতে পারে। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে আপনি কি করবেন। গণতন্ত্রকে গণতন্ত্র দিয়ে মোকাবেলা করতে হয়, গণতন্ত্রকে মারামারি করে মোকাবেলা করতে হয়। জনাব আজিজ, হামলার শিকার হওয়ার পর নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন শেখ হাসিনা আমাকে রিমান্ডে নিয়েছিল, তাকে দেশ থেকে তাড়িয়েছি। তারেক রহমান, আপনিও বড় ভুল করেছেন, এজন্য আপনাকে কাফফারা দিতে হবে, এমন কাফফারা যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি আমার ব্যক্তিগত রক্ত ছড়িয়েছেন, আমি এটাকে ব্যক্তিগতভাবে নিয়েছি। এই যে এনসিপি নেতাকর্মীদের বক্তব্য কিংবা বিবৃতি, সেটা কি আসলে কতটুকু রাজনৈতিক, কতটুকু উস্কানি বলে? না, প্রথমে এই প্রশ্নেরই বলি। ধরেন এখন তাকে গ্রেপ্তার করা হলো, তারপরে তখন রাজ্জাকের ভাইয়ের মতো মানুষ করে বিচার করলো না কেন? বিচার তো নাই। এখন তো আইনের শাসন, সুশাসন তো তৈরি হয় নাই। যদি আইনের শাসন তৈরি হয়ে থাকে, তাহলে জুলাই সনদের উপরে তো রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট, সেটা কেন মানেন না? সেটা মানেন না কেন? আমার কথা হলে একটা মানবেন আর একটা মানবেন না, তা তো হবে না। এই নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত, সাজিদ, এদেরকে রাজনীতির থেকে এলিমিনেট করা উচিত। এলিমিনেট করা, কারণ এরা দুর্বৃত্ত, এরা কোনো রাজনৈতিক ভাষা জানে না। এরা কোনোভাবেই, আপনি বলেন তো দেখি, তারেক রহমানের ব্যক্তিগত, তার মেয়ে নিয়ে, তার ওয়াইফ নিয়ে ব্যক্তিগত কথা বলে, তাদের জন্ম নিয়ে কথা বলে। আপনি বলেন আর্মির সেনা প্রধান, তারা দাঁড়িয়ে রাখছে, বুড়া বয়সে দাঁড়িয়ে ধরে ভীমমূর্তি ধরছে, এটা কি? সেনানিবাস উড়ায় দিতে চায়, এগুলো কি? এখন তো রাজ্জাক ভাই ঠিকই কইছে, এখন সেনাবাহিনীর তো উচিত একে ধরে নিয়ে পাঙ্গা মারা। সেনাবাহিনী তো নাই। কিন্তু বাক স্বাধীনতা মানে কি আমি যা খুশি তা বলতে না, পারি? এইটা তো আমার কথা হলে, যদি এরা বৈষম্য বিরোধী না, এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা, এনসিপি আর একটা, মনে রাখেন। এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন হয়েছে, সেখানে আমরা ছিলাম। ধরেন শেষ দিন পর্যন্ত আমিও টকশোতে, আওয়ামী লীগের 5 বছরে আপনার শেষের দিকে 2-1 জন কথা বলছে, আমি তার ভিতরে একজন। আমি তো এই আন্দোলনকে সমর্থন করছি।
আমি হয়তো আরেকজন ফিল্ডে যা যুদ্ধ করছে, আমি টকশো করে ওপিনিয়ন তৈরি করছি। তো আমার কথা হচ্ছে সেটা তো একটা জনযুদ্ধের মতোই ছিল। সেখানে নারী পুরুষ শিশু সব মারা গেছে, সব মারা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যদি ধরেন নেপালের মতো আন্দোলন করে তারা যদি অরাজনৈতিক থাকতো, প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, তাহলে কিন্তু অবশ্যই দেশে কাজে আসতো। এখন ধরেন তারা রাজনীতি করছে, বয়স হয়েছে 18 বছরের উপর, রাজনীতি করতে পারে। কিন্তু আপনার কথা বলতে আমার কাছে ভিডিও ধরা আছে কতজনের টাকা হয়েছে, টাকা পয়সা, যারা প্রত্যেকটা ইউনিসে এই জাতিকে তরুণদেরকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসায় দিয়েছে, প্রত্যেকটা সংস্কার কমিশনে বসায় দিয়েছে, এখান থেকে টাকা পয়সা কামাইছে। এরে ধরো, এরে মারো, এরে মারো। এখন শুরু হয়েছে রাজনৈতিক দলের নেতাগুলোকে হ্যারাস করা, নানাভাবে থ্রেট করা, এবং সেনাবাহিনীর প্রধান পর্যন্ত থ্রেট করা। এগুলি কি? অস্ত্র আছে, অস্ত্র চলে না কেন? 24-এর নাকি অস্ত্র লুট করা, তাকে ধরে না কেন? পাটোয়ারিকে ধরা উচিত। এই অস্ত্র 24-এর অস্ত্র গেছে কোথায় সে যে বলছে, তাকে গ্রেপ্তার করে না কেন? এটা তো ফৌজদারি অপরাধ, সে বলছে। তারপরে সে জীবনে দেখে দিবে, আবার 5 বছর সময় দিছে। আরে 5 বছর তাই সরকার 5 বছর আছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এ বি আজিজ, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর নাসিরউদ্দিন আহমদ। যেমনটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। এই মুহূর্তের রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্যে মূল বাধা আসলে কি? মূল বাধা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমার স্বার্থ আমি কতটুকু বিসর্জন দিব জাতির স্বার্থে। এইখানে হলো কথা, যে আমি সবার আগে কি আমার দেশকে আর সত্যি আমি চাই, সবার আগে কি আসলে সত্যি একটা সুন্দর বিচার ব্যবস্থা চাই, একটা সুন্দর দুর্নীতি দমন কমিশন চাই, সুন্দর একটা যেটা বাংলাদেশ কর্ম কমিশন যেটা আছে সেটা চাই। এই ভাবনাগুলোকেই আমি যদি এই প্রশ্নগুলো সামনে নিয়ে আসি, তাহলে দেখা যাবে যেটা সবচেয়ে বড় বাধা হলো এইটাই, স্বার্থের দ্বন্দ্ব। স্বার্থের দ্বন্দ্ব। আমি সবার আগে আমার নিজের স্বার্থ যদি দেখি, আমি যদি তারপর আমার দলের স্বার্থ দেখি, তারপর ওই দুইটা স্বার্থ উদ্ধার হওয়ার পরে যদি কিছু বাকি থাকে তাহলে আমি দেশের কথা বলবো, দেশের মানুষের কথা বলবো। এটা যদি মনোবৃত্তি হয় তাহলে কখনোই জাতীয় ঐক্য হবে না। জাতীয় ঐক্য হবে না। জাতীয় ঐক্য একটা আঙ্গুলের হিলানিতে হয়ে যায়, একটা শব্দের উপর একটা জাতীয় ঐক্য হয়ে যায়। কক্রোচ একটা শব্দ দিয়ে একটা জাতীয় ঐক্য হয়ে গেছিল, রাজাকার বাচ্চা শব্দের উপর হয়ে গেছে। এগুলো জাতীয় ঐক্য করার জন্য একটা গ্রাউন্ড লাগে। আমরা তো সেই গ্রাউন্ডটাই তৈরি করতে পারছি না। আমরা সেই গ্রাউন্ডটা তৈরি তো করতে পারছি না, এবং শুরুতে যে বক্তব্য দিয়ে শুরু করেছিলাম ডিভাইড এন্ড রুল, খালি এদের মধ্যে লাগাই দাও, ঝগড়া লাগাও, বিভাজনের খেসারত দেখেছি, তারপর আমরা কেন শিক্ষা নেই না? শিক্ষা নেই না, এটাই তো আমাদের কথাটা সবচেয়ে বড় সমস্যা হলো, যেটা যে আমাদের এখন খুব অল্পে আমরা আমাদের কেনা যায়, আমাদের জাতীয় চরিত্রের এটা একটা সমস্যা আছে একদম পূর্বপুরুষের পক্ষ থেকে। এখানে যে অতি অল্পে আমরা বিক্রি হয়ে যাই, এক। 2 নম্বর হচ্ছে যে আমাদের ইতিহাসগুলা যেটা পড়ে আমাদের তরুণ প্রজন্ম শিখার কথা, আমাদের শিক্ষা নেওয়ার কথা, সেই ইতিহাসগুলাই বিকৃত হয়ে যায়। ইতিহাস আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে ইতিহাস লেখা হয় বিজয়ীদের হাত ধরে, বিজয়ীদের বয়ানে ইতিহাস লেখা হয়, আর আমাদের দেশে ইতিহাস লেখা হয় হলো তোষামোদের বয়ানে। জনাব এ বি আজিজ, যেমনটি আসলে ভারত সরকার বলছে ভারতের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না, তাহলে ভার্চুয়াল বৈঠক, বিবৃতি, সাক্ষাৎকার এগুলোকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে? আরো একটি বিষয় যদি স্মরণ করিয়ে দেয়, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কিন্তু সেই সময়ে কিন্তু ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছিল যে ভারতে বসে শেখ হাসিনা যেন কোনো বক্তব্য দিতে না পারে, কিন্তু সেই অনুরোধ তখন রাখা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সাথে যে সম্পর্কের টানাপোড়েন সেটা সৃষ্টি হয়েছে, কারণ তারা 7 সিস্টার ভেঙে দেওয়া, অমক দেওয়া, হিমালয় থেকে সব বাংলাদেশের অঞ্চল, এইসব কথা বলে বলে ভারতের সাথে সম্পর্ক একদম খারাপ করে দিয়েছিল। আমার কাছে এখন মনে হচ্ছে, আমি যেটা আগে বলেছি, এই যে শেখ হাসিনা যে আপনার ইন্টারভিউগুলো দিল অ্যাজ এ সাংবাদিক, আপনি কোনো রিপোর্টার দেখেছেন? কোনো ভয়েস দেখেছেন শেখ হাসিনার? কোনো শেখ হাসিনার কোনো আত্মীয় স্বজন, বোন, ছেলে, মেয়ে বা রাজনৈতিক তাদের নেতা, তাদের সাথে দেখেছেন? দেখেন নাই। তো এটা তো একমাত্র বৃহৎ দেশ ভারতে গদি মিডিয়া আছে। গদি মিডিয়া মানে নরেন্দ্র মোদীর অনুগত সাংবাদিক আছে। রয়টারের রিপোর্টার সর্বশেষ এফপির কাছে সাক্ষাৎকার দিয়েছে শেখ হাসিনা, সেটা তো ওখানে রয়টার তো ভারতের প্রতিনিধি আছে, সে হয়তো ওখানে পশ্চিমা দেশে তো লবিস্ট নিয়োগ করা হয়, লবিস্টের মাধ্যমে হয়তো দিয়ে দিচ্ছে। আমি বিশ্বাস করি না যে শেখ হাসিনা এগুলো বলছে। এটা নরেন্দ্র মোদীর খেলা ছিল, কিন্তু এখন
ছাত্রদের আন্দোলন হওয়ার পরে আমার মনে হয় নরেন্দ্র মোদীর রিয়েলাইজেশনটা এসছে যে এখন যেন তো, কারণ তাদের ভিতরেও আপত্তি উঠেছে, শেখ হাসিনা কেন, সংসদে আপত্তি উঠেছে, এবং এখন দেখতেছে যে শেষ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন হতে পারে। এই জন্য সংসদীয় কমিটি কিন্তু প্রস্তাব দিয়েছে। আগে দি হিন্দুতে কিন্তু নিউজ আসছিল যে এই যে পুশ ইন পুশ ব্যাক করা বাদ দিয়ে যে বাংলাদেশের সাথে যে সব বিষয়ে ধরেন পানি, বাণিজ্য বৈষম্য বা যেসব আছে এগুলোর সমাধান করা উচিত, তাহলে সম্ভব করা। এখন এই যে সংসদীয় কমিটি, কিন্তু মোদী সরকারের এই বার্তার ফলে কি ভারত বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক পরিবর্তন শুরু হবে? না, আমি এটাকে ইতিবাচক ধরে নিয়েই কথা বলবো, কারণ যদি কথা না রাখবে না। সংসদীয় কমিটি যেহেতু প্রস্তাব করছে যে শেখ হাসিনা এখন নিয়ে সমস্যা হইতে পারে, তার ব্যাপারে কথা বলা যাবে না, সরকার সংসদেও আলোচনা হয়েছে, যদি সে কথা না বলে, অর্থাৎ কথা না বলে, সে তার ফাঁসি হয়েছে, সে জেলে আসুক, বাংলাদেশে ফিরে আসুক, সমস্যা নাই, ট্রাভেলিং পাস নিয়ে আসতে হবে। সবগুলো তো আপনি দেখেন পশ্চিমবঙ্গতে পুশিন করা হয় বাংলা, মানে বাংলা ভাষী আপনার মুসলমানদের। আপনি বলেন তো দেখি, 1000 কাছাকাছি আপনার আওয়ামী লীগের নেতা কর্মী আছে, ওরা মুসলিম বাংলাভাষী না? একটা পুশিন হয়েছে? একটা হয়েছে? হয় নাই তো। সুতরাং এটা মতলবী। সুতরাং আমার কথা হচ্ছে যে যদি ভারতের ভিতরে রিয়েলাইজেশন আসে, ভারত আমাদের প্রতিবেশী দেশ, ধাক্কা তো সরাই দিতে পারবো না। ভারতের 28টা অঞ্চল আছে, প্রদেশ আছে, আর 8টা কেন্দ্রীয় শাসিত অঞ্চল। বরাবর ছোটবেলার থেকে দেখে আসছি যে সরকার টু সরকার সম্পর্ক রেখে তারা লেনদেন দর্জি বানাতে চায়, তারা বাংলাদেশকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল বানাতে চায়, এরকম একটা অ্যাটিটিউড তাদের। সুতরাং তারা যদি এখন আমাদের যেসব ন্যায্য দাবি এগুলো যদি পূরণ করে, যেমন বলছে ওই স্ট্যান্ডিং কমিটি বলছে তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি করো, বলছে তো শেখ হাসিনাকে প্রত্যাপন করো, বাংলাদেশের সাথে এটা করো, এগুলো খুব বলছে তো, প্রস্তাব দিয়েছে। এগুলো যদি শেখ হাসিনাকে তো প্রত্যাপন চুক্তি ইয়েতে আমরা জেলখানার থেকে অনুপ চেটিয়াকে দিছি, জেএমবির লোকজন নিয়ে আসছি, হয়েছে তো এই প্রত্যাপন চুক্তি অনুযায়ী, ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী। এখন হবে না কেন? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আজিজ। এবার মোদী সরকারের স্পষ্ট বার্তা, ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা। বোধের উদয় হলো, নাকি এই বার্তার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? এটা একটু প্রেক্ষাপটটা যদি বলি, যে ভারতের সংসদেও কিন্তু এই প্রশ্নটা এসছে যে শেখ হাসিনা কোন অধিকারে এখানে আছেন এবং তার স্ট্যাটাসটা কি, এবং বিশেষত পশ্চিমবঙ্গে যখন বিজেপি জয়লাভ করলো এবং মমতা ব্যানার্জি হেরে গেলেন, তখন এই প্রসঙ্গটা খুব জোরে সোরে এসছিল এখানে। এখন যে কথাটা ইদানিং সেই বর্তমান প্রেক্ষাপট যেটা, যে পার্লামেন্টে আলোচনার প্রেক্ষিতে সরকারিভাবে যে বক্তব্যটা এসছে, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এটা কি এখনকার স্ট্যান্ড? কিছুদিন আগেও তো উনি রাজনৈতিক কর্মকাণ্ড ঘোষণা দিয়েছেন, এমনকি উনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছেন যে আমি ডিসেম্বরে দেশে ফিরবো, তারপরে এর আগে আমি বর্ডারের কাছাকাছি আছি, টুপ করে ঢুকে যাব, এই ধরনের বক্তব্যগুলো তো উনি দিয়েছেন। তাহলে তখন কি উনি এগুলো রাজনৈতিক কর্মকাণ্ড করেন নাই? তার নেতাদেরকে উদ্বুদ্ধ করেন নাই? একটাকেও ছাড়া হবে না, দেখে দেখে সবগুলাকে বিচার করা হবে, এগুলো কি উনি বলেন নাই? তার কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য বিভিন্ন বার্তা দেন নাই? এখনো তো আমরা শুনি যে উনি অমুক জায়গাতে অমুকের সাথে ফোনে কথা বলছেন, অমুক জায়গাতে উনি বার্তা দিচ্ছেন, এই ধরনের কথা, এগুলো তো সবকিছু হয়ে আসছে। তো তখন উনি কি এগুলা রাজনৈতিক কর্মকাণ্ড তাহলে কিভাবে করলেন? একটা সিম্পল প্রশ্নের উত্তর, রয়টার্সকে একজন মানুষ যিনি এখন ওখানে আশ্রয়ে আছেন, তিনি যে সাক্ষাৎকারটা দিলেন, সেটা কি ভারত সরকারের অনুমতি নিয়ে দিয়েছিলেন? রয়টার্স অনুমতি পেয়েছিল তাকে সাক্ষাৎকার নেওয়ার, নাকি উনি ভারতকে জিজ্ঞেস করেছিলেন যে আমি রয়টার্সকে সাক্ষাৎ দিতে পারবো কি পারবো না? সুতরাং এগুলো হচ্ছে সব তাদের ভিতরে ভিতরে অ্যারেঞ্জমেন্ট, ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে, যখন যেটা বলে যাকে থামানো যায়। এই সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপটগুলো আমাদেরকে বহুত বিরক্ত করে, এগুলো আমাদের জন্য আসলে এখন ফোকাস হওয়া উচিত না।
একজন শেখ হাসিনা এখানে ছিলেন, তার বিচার হয়েছে, দরকার হলে আরো বিচার হবে, উনি আইনগতভাবে যত সুযোগ সুবিধা দাবিদার সেটা মানে উপভোগ করতে পারবেন, এটাই আমাদের কাছে প্রত্যাশিত। কিন্তু যেটা আমাদের খারাপ উদাহরণ আছে সেটা হচ্ছে যে দেখেন বাংলাদেশে, আমি অনেকগুলো টকশোতে বলেছি, আবারও বলছি, কোন রাজনৈতিক নেতার শেষ পরিণতি ভালো হয়নি। আমরা যদি মানে প্রথম রাষ্ট্রপতি, প্রথম মানে অস্থায়ী সরকারে যে তাজউদ্দিন সাহেব ছিলেন এবং সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, 4 নেতা অল কিল্ড, শেখ মুজিব কিল্ড, জিয়াউর রহমান কিল্ড, এরশাদ জেলড, খালেদা জিয়া জেলড, তারপর মঈনুদ্দিন ফখরুদ্দিন দেশ থেকে চলে গেছে, তারপরে শেখ হাসিনা পালিয়ে গেছে। আরোই কিন্তু পরিণতিটা শেষ হয় না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে শেখ হাসিনা জেলে রাখবেন আপনি, জেল কি নিরাপদ? এই আজকে তরুণ সমাজের ভিতর থেকে আন্দোলনে যে আমরা চুপ্পু এখানে কেন, ক্যান্টনমেন্টের ইট খুলে ফেলা হবে, পশুর নাম উচ্চারণ করে গালিগালাজ করা হয়েছে। সুতরাং আমাদের রাজনৈতিক কালচারটাকেই যখন আমরা এইভাবে বিতর্কিত করে ফেলেছি, তখন তো আমাদের বিদেশি শক্তি যারা আছে বা আমাদের যারা আছে, এগুলো তো কুটচাল চালবেই। তোমাদের নিজেদের ভিতরেই তো গন্ডগোল। সুতরাং তারা ইচ্ছা মতো তাদের বাউন্স বল করে যাচ্ছে এখানে, যাতে করে আমরা মানে আঘাত পাই ক্রিকেটের